সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তৃতীয় ক্লাসে। আমাদের গত ক্লাসে ফিজিওলজি সম্পর্কে জেনেছি আমরা। চারটা যে অর্গান সিস্টেম বা তন্ত্রে কিভাবে কি কাজ করে, কি কি কমন রোগ হয়, এগুলো সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি আমাদের পরিপাক তন্ত্র নিয়ে, এরপরে আমরা জেনেছি আমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে, শ্বাস প্রশ্বাস তন্ত্র নিয়ে এবং আমাদের যে স্নায়ুতন্ত্র, এই চারটা তন্ত্র নিয়ে আমরা জেনেছি। টোটাল 1 ঘন্টা 30 মিনিটেরও বেশি ক্লাস ছিল, যেখানে আমরা ওই টপিকে কথাবার্তা বলেছি। আজকে আমরা ফিজিওলজির বাকি পার্টগুলো দেখব, অর্থাৎ বাকি যে তন্ত্রগুলো রয়েছে, টোটাল 11টা তন্ত্র, বাকি তন্ত্রগুলো দেখব। তো একটা কথা আপনাদেরকে বলি, এই যে ফিজিওলজির বিষয়গুলো আমরা জানছি, এটা কিন্তু একদম ইন ডিটেলস আমরা আমাদের এই কোর্সে শেখার দরকার নেই। কারণ কি, আমরা ওষুধ নিয়ে শেখার জন্য যতটুকু ফিজিওলজি জানা প্রয়োজন আমরা ততটুকু জানার চেষ্টা করব, এবং যারা একদমই নতুন তাদের জন্য এতটুকুই হলে এনাফ। আর যারা এর আগে ফিজিওলজি পড়েছেন বা এই টপিকগুলো জানেন, তাদের তো জাস্ট একবার করে দেখলেই হয়ে যাচ্ছে, রিভিশন দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আপনারা আরেকবার আমার সাথে পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আমরা শুরু করছি আজকের তৃতীয় ক্লাস। তো আমরা আজকে শুরু করছি এন্ডোক্রাইন সিস্টেম থেকে। আমরা জানি কি আমাদের মানব দেহে কি আছে, অনেকগুলো গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, টিস্যু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এখানে একটা সমন্বয় তৈরি করতেছে, একটা হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় রাখতেছে। ঠিক আছে, একটার সাথে একটা কানেক্ট করতেছে, যে কাজ আমাদের মানবদেহের অনেক কাজ, অনেক জটিল জটিল বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে কিন্তু এরা হেল্প করছে। এ যেমন ধরেন ইনসুলিনের কথায় বারবার করে চলে আসে। আমি যে খাবার খাচ্ছি, এই খাবার থেকে গ্লুকোজ পাচ্ছি, ওই গ্লুকোজ থেকে আমি যে এনার্জি পাবো, ওই এনার্জিতে কি করতে হবে, গ্লুকোজটাকে আমার কোষের মধ্যে ঢুকতে হবে, ওইটাতে নিয়ন্ত্রণে হেল্প করতেছে কে, ইনসুলিন করতেছে। আবার দেখেন থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনগুলো আমাদের যে মেটাবলিজম, সেই মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণে হেল্প করতেছে। এরকম অনেক ধরনের হরমোন রয়েছে। আমরা এক নজরে মানবদেহে যে গ্রন্থিগুলো আছে একবার করে দেখার চেষ্টা করি। এটা পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে। তো এই যে এইখানে পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কোথায় আছে দেখেছেন? আমাদের কিডনির উপরে টুপির মতো একটা জায়গা আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। প্যানক্রিয়াস, ওভারি, টেস্টিস। তো কোথায় থেকে কি ধরনের হরমোন রিলিজ হয়, এই নামটা জানা থাকাটা জরুরি। আপনাদের যারা নর্মালি ফিজিওলজি বা এই বেসিক বিষয়গুলো নিয়ে জ্ঞান রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়টা ভালো মতো মনে রাখবেন, কোন হরমোনে কি কাজ এবং কোথা থেকে কোন হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলোর নাম, তাদের লিস্ট, মানে এই কাজগুলো ভালো মতো জানবেন। এটা ইন্টারমিডিয়েটে অনেকেই পড়েছেন, আমি আবারও আলোচনা করছি যাতে করে এইটা আপনাদের জন্য আরও বেশি সহজ হয়। ওকে, প্রথমে আসি হাইপোথ্যালামাস। আমরা কিন্তু প্রথম দিন একটা কুইজে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ব্রেনের কোন অংশটা যে টেম্পারেচার নিয়ন্ত্রণে হেল্প করে, টেম্পারেচার নিয়ন্ত্রণে হেল্প করতেছে কোনটা? হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস এটা একটা গ্রন্থি। এখান থেকে কি তৈরি হচ্ছে? আমার কিছু হরমোন তৈরি হচ্ছে। কি কি হরমোন তৈরি হয়? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা খেয়াল করবেন যে এখান থেকে বেশিরভাগ রিলিজিং হরমোন তৈরি হচ্ছে। দেখেন, রিলিজিং হরমোন, রিলিজিং রিলিজিং রিলিজিং। এখন রিলিজিং হরমোন মানে কি? অর্থাৎ এই হরমোনটা অন্য একটা হরমোন তৈরিতে হেল্প করতেছে, এটা ভালো মতো মনে রাখেন। যেমন এদিকে খেয়াল করেন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটা কি করতেছে? থাইরয়েড হরমোন উৎপাদনে হেল্প করতেছে। বুঝতে পারছেন? অর্থাৎ এগুলো কি করে? অন্য একটা হরমোন তৈরি হবে কি হবে না, সেটা বন্ধ হবে কি হবে না, এইটাতে হেল্প করতেছে। তাহলে এখানে কি কি আছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আছে, থাইরোট্রপিন, এরপর কর্টিকোট্রপিন। আমাদের এই যে স্টেরয়েড হরমোনের কথা আপনারা জিজ্ঞেস করেন অনেকে, যে ভাই স্টেরয়েড মেডিসিনটা কি আসলে? এই যে খেয়াল করেন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এখান থেকে কী তৈরি হয়? কর্টিসল রিলিজ হয়। এই কর্টিসল একটা স্টেরয়েড হরমোন, যেটা আমাদের বডির বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই কর্টিসলের মতোই কী করা হয়? সিনথেটিকভাবে কি করা হচ্ছে?
হরমোন তৈরি করা হচ্ছে, যাকে আমরা স্টেরয়েড মেডিসিন বলতেছি, ওইগুলো হচ্ছে সিনথেটিক, ওইগুলো হচ্ছে আপনার কৃত্রিমভাবে তৈরি করা। ওকে, আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তাই বুঝতে পারছেন যে এই হরমোনটা কি করবে, গ্রোথ হরমোন তৈরিতে হেল্প করবে। সোমাটোস্ট্যাটিন, এটা বিভিন্ন হরমোনের নিঃসরণটাকে কমায়, এইগুলো কি করে, রেগুলেশনের কাজ করে সোমাটোস্ট্যাটিন। আচ্ছা ডোপামিন কি জানি, ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার, আবার কি ডোপামিন একটা হরমোন, দুইভাবে এটা কাজ করে। একটু ভালো মতো দেখেন, ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসেবে কি করতেছে, আমরা একটু হ্যাপি ফিল করতেছি, এটা আমাদের মোটিভেশন দিচ্ছে, এটা শেখার ক্ষমতার জন্য হেল্প করতেছে। তো এই নিউরোট্রান্সমিটার হিসেবে ডোপামিন যেমন কাজ করতেছে, আবার হরমোন হিসেবে এটা কি করে, প্রোল্যাকটিন নিঃসরণ কমিয়ে স্তন দুধ তৈরি বন্ধ করে। আপনারা জানেন যে ডমপেরিডন, অনেকে বলে যে ডমপেরিডন দেখা যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মাকে এটা দিলে দেখা যায় মায়ের স্তনটা থেকে দুধ বের হতে হেল্প করতেছে, ঠিক আছে, অর্থাৎ এটা কি করতেছে, দুধ তৈরিতে হেল্প করতেছে। এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন কিভাবে কাজ করে। এই ডোপামিন রিসিপ্টরে গিয়ে কিন্তু আমার ডমপেরিডনটা কাজ করে, ডোপামিন রিসিপ্টরে এটাকে বন্ধ করে দিয়ে কাজ করলে তখন কি হচ্ছে, আমার প্রোল্যাকটিন হরমোনের নিঃসরণটা বেড়ে যাচ্ছে। ওই প্রোল্যাকটিন হরমোন যখন তৈরি হচ্ছে, প্রোল্যাকটিন হরমোন কি করে, এটা আপনার যে মিল্ক প্রোডাকশনে হেল্প করতেছে। ওকে, তো এইভাবে মূলত ডোপামিন হরমোন হিসেবেও কাজ করছে, নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করছে। এবং ডমপেরিডন এই ওষুধের কিন্তু পুরুষরা দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে, এটা একটু মনে রাখবেন, এই ডোপামিন হরমোনের সাথে রিলেটেড ব্যাপারটা বোঝা গেছে। তো ওষুধ নিয়ে পড়ার আগে এই কারণেই হচ্ছে ফিজিওলজি নিয়ে একটু জানার থাকাটা জরুরি সবারই। আচ্ছা, এখন আমরা চলে আসি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি তৈরি হচ্ছে, আমার গ্রোথ হরমোন তৈরি হচ্ছে। আমরা তো জানি গ্রোথ হরমোনে কি কাজ। ওকে, আচ্ছা, প্রোল্যাকটিন হরমোন তৈরি হয়, এটারও কি কাজ মাত্রই বললাম। ACTH এটা কি করে, এই অ্যাড্রিনালিন গ্রন্থিকে কর্টিসল হরমোন তৈরিতে উদ্দীপ্ত করে, এই কর্টিসল হরমোন যেটা একটা স্টেরয়েড হরমোন। এরপর TSH, এই TSH এর সাথে আমরা অনেকেই পরিচিত, যে থাইরয়েড যখন যে একজনের হাইপোথাইরয়েডিজম কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু TSH টেস্ট দেওয়া হয়। TSH টেস্ট দিয়ে দেখা যায় যে এই হরমোনের পরিমাণটা কত। এই হরমোনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কি হবে, বোঝা যাবে তার বডিতে থাইরয়েড হরমোনের পরিমাণটা কম। কেন কম একটু বোঝাই বলি। TSHকে কি বলা হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এই TSHটা কি করে, থাইরয়েড হরমোন তৈরিতে স্টিমুলেট করে। আপনার বডিতে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয় তখন কি করবে, এই TSH বেশি রিলিজ হয়ে বলবে যে ভাই তুমি থাইরয়েড হরমোন তৈরি করো। এটা কি হবে, এটার পরিমাণ তখন রক্তে বেশি থাকবে। তার মানে TSH এর পরিমাণ বেশি থাকা মানে এটা আপনাকে বারবার করে স্টিমুলেট করতেছে যে হ্যাঁ থাইরয়েড হরমোন তৈরি হতে হবে, কারণ থাইরয়েড হরমোনের পরিমাণটা কম, এই কারণে এটা রক্তে বেশি থাকে। আচ্ছা, এখন TSH কম থাকা মানে কি, এটা যদি কম থাকে তার মানে কি, আপনার বডিতে এনাফ থাইরয়েড হরমোন রয়েছে, ঠিক আছে। তো এইটাই মনে রাখবেন যে TSH থাইরয়েডকে T3 T4 উৎপাদনে উদ্দীপ্ত করে বা স্টিমুলেট করে। আচ্ছা, এরপর আসি LH, লুটিনাইজিং হরমোন। আমরা যখন সামনে শেষের দিকে যখন আমরা পড়বো আপনার কি বলে কন্ট্রাসেপটিভ পিল নিয়ে পড়বো, তখন দেখবেন যে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে নিয়ন্ত্রণ করতেছে এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করতেছে একবার দেখে নেন। অক্সিটোসিন, এই হরমোনটা কি করতেছে, প্রসবের সময় জরায়ের সংকোচন ঘটায় এবং এটা কি করে, এটাও দুধ নিঃসরণে সাহায্য করে। তো অক্সিটোসিন এই হরমোনটার কাজ দেখেন। এরপর হচ্ছে ADH, এটা কি করতেছে, এই যে কিডনিতে পানি ধরে রাখার ব্যাপারটা, প্রস্রাব কমানোর যে ব্যাপারটা, কিডনিতে পানি ধরে রাখার যে বিষয়টা, ওয়াটার রিটেনশন বা প্রস্রাবটা কম হবে, আমার বডিতে আবার বডিতে আবার পানিটা ফেরত আসবে, এই কিডনিতে এইটা ভূমিকা রাখতেছে। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ডায়ুরেটিক মানে কি, ডায়ুরেটিক কি করে, বেশি করে ইউরিন
আউটপুটটাকে বাড়ায়। ডাইউরেটিক ওষুধগুলো ফিউরাসামাইড, থায়াজাইড যে ডাইউরেটিক্সগুলো আছে এগুলো কী করতেছে, ইউরিনের আউটপুট অর্থাৎ ইউরিনটা যাতে বেশি করে তৈরি হয়, প্রস্রাবটা বেশি হয় সেটা ব্যবস্থা নিচ্ছে। আর অ্যান্টি ডাইউরেটিক্স কী করতেছে, যাতে করে প্রস্রাবটা কম হয় এবং আমার বডিতে যেন পানিটা ফেরত যায় এই ব্যবস্থাটা নেয় আর কি। এগুলো নিয়ে সামনে আমরা পড়াশোনা করব। ওকে, এখন চলে আসি আমরা থাইরয়েড গ্রন্থি থেকে কি তৈরি হচ্ছে, T3 T4 এই হরমোন তৈরি হচ্ছে। কারো হাইপোথাইরয়েডিজম আছে কি না এটা টেস্ট করার সময় কিন্তু দেখবেন TSH টেস্ট হয়, আবার কি T3 T4 এই দুইটা টেস্ট করেও বোঝা যায় যে হ্যাঁ তার থাইরয়েড হরমোনটা আসলেই কতটা কম। ওকে, তো এটা কি করে, শক্তি আমাদের এনার্জি প্রডিউসে হেল্প করে, ওজন তাপমাত্রা নিয়ন্ত্রণে হেল্প করে। আচ্ছা, ক্যালসিটোনিন এটা কি করে, এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি। ক্যালসিটোনিন অতিরিক্ত ক্যালসিয়াম রক্ত থেকে হাড়ে জমিয়ে রাখে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্রন্থি এখান থেকে কি তৈরি হয়, প্যারাথাইরয়েড হরমোন যেটা হাড় থেকে রক্তে ক্যালসিয়াম বাড়ায়। দেখেন দুইটার কাজ কিন্তু একটু উল্টা, একটা কি করতেছে আমার রক্তে যেন ক্যালসিয়ামের পরিমাণটা থাকে, হাড় থেকে রক্তে ক্যালসিয়ামটা বাড়তেছে প্যারাথাইরয়েড হরমোনের কারণে, আর ক্যালসিটোনিন কি করতেছে রক্ত থেকে ক্যালসিয়ামকে হাড়ে জমাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অতিরিক্ত ক্যালসিয়াম রক্ত থেকে হাড়ে জমা, এই দুইটার কাজ একটু বিপরীত। আচ্ছা, এরপর আসি অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এখান থেকে কি তৈরি হচ্ছে আমার, যে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইটা প্রধান হরমোন, যেটার কাজ কি দেখেন, ইনসুলিনের কাজ রক্ত থেকে গ্লুকোজকে কমায়া কোষের মধ্যে ঢোকানো এবং কোষ থেকে এনার্জিটা তৈরি করা। আর গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজটা যখন কমে যায়, ওই গ্লুকোজটা কমে গেলে লিভার থেকে গ্লুকোজটা বের করে সেটাকে রক্তে পাঠায়। ওকে, তো এই দুইটা কাজ একটু ভালো মতো খেয়াল রাখবেন। এখন দেখি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কোন হরমোন তৈরি হয়। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমার কর্টিসল হরমোন তৈরি হচ্ছে, যেটা স্টেরয়েড হরমোন। অ্যালডোস্টেরন তৈরি হচ্ছে, অ্যান্ড্রোজেন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। এই যে টেস্টোস্টেরনের কথা বলি না আমরা, টেস্টোস্টেরন হরমোন এটা কিন্তু আমার এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে কিন্তু তৈরি হচ্ছে। সো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা হরমোন আছে, তো এগুলোর প্রতিটার কাজ আপনারা একবার করে দেখবেন। আচ্ছা, এরপর আসি গোনাডস। এটা তো আমরা জানি আমাদের টেস্টিস, এদিকে হচ্ছে ওভারিস। তো এখান থেকে কি টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কোনটার কাজ কি একবার আপনারা বই থেকে ভালো মতো দেখবেন। ওকে, তো এইখানে আমরা যখন স্নায়ু যে পড়েছে যে স্নায়ুতন্ত্র পড়ার সময় ওইখানে দেখেছেন যে ফাইট অ্যান্ড ফ্লাইট প্রতিক্রিয়া। ফাইট অ্যান্ড ফ্লাইটকে আমি বলেছি যে যখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে যে সকল কাজের কারণে, ভয়ের কারণে হোক বা দৌড়ানোর কারণে হোক বা হঠাৎ করে দেখা যায় অন্য কোনো একটা কারণে যখন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, ওই সময় যে বিষয়টা নিয়ন্ত্রিত হয় সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেমটা, ওটাকে ফাইট অ্যান্ড ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো ওই সময় যে হরমোন রিলিজ হয় যাকে বলা হয় এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। ওকে, দেখবেন আমাদের যে ব্লাড প্রেশার কমানো বাড়ানো এই যে বিষয়গুলো কিন্তু এই হরমোনটা নিয়ন্ত্রণ করে। দেখবেন যে ভয় উত্তেজনার সময় এইটা কি করতেছে, হৃদস্পন্দন বাড়াচ্ছে, শক্তি বৃদ্ধি করতেছে। ওকে, তো এই জিনিসটা মনে রাখবেন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে এটা একটু বলি অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কি করতেছে, আমাদের কিডনিতে সোডিয়াম এবং পানিকে ধরে রাখতেছে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। আমরা যখন ডাইউরেটিক্স পড়ব, যারা ফার্মেসি মেডিকেল শিক্ষার্থী আছেন দেখবেন যে অ্যালডোস্টেরনের উপর কিন্তু আমার একটা ডায়াবেটিক্স কাজ করেই যে আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করতেছে এবং কতটুকু পানি বের হয়ে যাবে সেই ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করতেছে, অ্যালডোস্টেরনের উপরে কাজ করে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এই এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে কিছু। আমার এই যে বললাম যে হরমোনগুলা এইগুলো যদি কমে যায় বা কোনোটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, রোগ দেখা দিবে। দেখেন হরমোন উৎপাদন কমে গেলে বা বেশি হলে কিছু রোগ হয়, যেমন হাইপোথাইরয়েডিজম। তাহলে কি হচ্ছে, আমার T3 হরমোন, T4 হরমোন যে থাইরয়েড হরমোন আছে এইগুলোর পরিমাণটা যখন কমে যায় তখন এই হাইপোথাইরয়েডিজম দেখা যায়। তো নর্মালি কি লক্ষণ হয় দেখবেন, ক্লান্তি দেখা যাচ্ছে, ওজনটা বৃদ্ধি হচ্ছে, ঠান্ডা একটু দেখবেন শীতটা বেশি লাগে। ঠিক আছে, এটা হলো ঠান্ডার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায়, এটা হলো হাইপোথাইরয়েডিজম গেল। আর হাইপার থাইরয়েডিজম কি, তখন T3 T4 হরমোনের পরিমাণটা বেশি থাকে, তখন কি হয়
আমার হার্টবিটটা দেখা যায় বেশি হচ্ছে, ওজনটা কমে যাচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, এটি কিন্তু হাইপারথাইরয়েডিজমের লক্ষণ। আচ্ছা, তো কয়েকটা লক্ষণ দেখে কিন্তু বোঝা যাবে না, এটা টেস্ট করে যথাযথ ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্টটা নিতে হয়। আচ্ছা, 3 নম্বরটা ডায়াবেটিস মেলিটাস। আমরা জানি কি ইনসুলিন এই হরমোনের ঘাটতি দেখা দিলে এই হরমোনটা যদি সেন্সিটিভ না হয়, সংবেদনশীলতার যদি অভাব দেখা দেয়, তখন কি আমার যে ইনসুলিন যে রিসিপ্টর আছে ওই রিসিপ্টরে গিয়ে ইনসুলিনটা ঠিকমতো কাজ করতেছে না, ইনসুলিন রিসিপ্টরে ইনসুলিন কাজ না করলে ওদিকে কিন্তু গ্লুকোজ যে চ্যানেলটা ওটা কিন্তু খুলবে না, গ্লুকোজও কিন্তু কোষের মধ্যে ঠিকভাবে যাবে না, যার ফলে কী হবে, রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। বোঝা গেছে ডায়াবেটিসের ব্যাপারটা। বেশিরভাগই আমাদের বাংলাদেশে টাইপ 2 ডায়াবেটিস হয় সবার ক্ষেত্রেই। আর টাইপ 1 ডায়াবেটিস কি, যখন আমার যেই কোষ থেকে ইনসুলিন তৈরি হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে, ওই কোষে যখন ঝামেলা তৈরি হবে তখন দেখা যাবে ইনসুলিনটা ঠিক মতো তৈরি হচ্ছে না, অপর্যাপ্ত ইনসুলিন তৈরি হচ্ছে, তখন কি আমার ইনসুলিন নিতে হচ্ছে, যেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলছি। আচ্ছা, কুশিং সিনড্রোম, অতিরিক্ত কর্টিসল উৎপাদন হয়, ফলে ওজন বৃদ্ধি হয়, মুখটা চেহারাটা অন্যরকম হয়ে যায়, যাকে বলা হয় কুশিং সিনড্রোম। আচ্ছা, অ্যাডিসনস ডিজিজ আছে, কর্টিসল এবং অ্যালডোস্টেরনের হরমোনের ঘাটতির ফলে এরকমটা হয়। এরপর পিসিওএস কি একটু ছোট্ট করে বলি, যখন আমরা জানি আমাদের পুরুষের দেহে কি থাকবে, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা বেশি থাকবে, আর মেয়েদের কি এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনটা থাকবে। কিন্তু কোনো কারণে কিছু মেয়েদের শরীরে দেখা যায় যে এই যে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা বেশি, অর্থাৎ তার বডিতে অন্যান্য মেয়েদের তুলনায় টেস্টোস্টেরন হরমোনটা বেশি থাকার কারণে তখন কি হচ্ছে, তার ডিম্বাশয়ে অনেক বেশি সিস্ট তৈরি হয়, দেখা যায় অনিয়মিত মাসিক হচ্ছে, ইনফার্টিলিটি দেখা যাচ্ছে, বন্ধ্যত্বতা দেখা যাচ্ছে, শরীরে অতিরিক্ত লোম দেখা যাচ্ছে, গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস। এটা ট্রিটমেন্ট নিলে এটা নিরাময় করা সহজ এবং এটা নিরাময় হয়ে যায়। কয়েক ধরনের ওষুধ রয়েছে, যেমন এইখানে কিন্তু মেটফর্মিনটা ব্যবহার করা হয়, যেমন আরও কিছু ওষুধ ব্যবহার করা হয় যেটা ইনফার্টিলিটিটাকে রোধ করে। ওকে, তো এই পিসিওএসটা হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল মডিফিকেশন করা জরুরি। অনেক সময় ওজন বেশি থাকে, সেই ওজনটা কমিয়ে আনাটা জরুরি। ইনসুলিনের সেন্সিটিভিটি কীভাবে বাড়ে সেই ব্যবস্থাটা নেওয়া জরুরি। আশা করি বুঝতে পেরেছেন যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম জিনিসটা কি। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের পরের যে চ্যাপ্টার পরের যে তন্ত্রটা, রেচন তন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম। এই যে সেই কিডনির উপরে দেখেন একটা টুপির মতো একটা জায়গা, এটা আমরা কিছুক্ষণ আগে কি জেনে আসলাম, এই টুপির মতো জায়গায় কোন হরমোন তৈরি হয় এখান থেকে, বলেন তো কোন গ্রন্থি থাকে এখানে। এটা আপনাদের জন্য কুইজ, অ্যাটেন্ডেন্স, সবাই অ্যাটেন্ডেন্সটা দিবেন যে এই যে কিডনির উপরে যে টুপির মতো যেটা আছে এখান থেকে কোন হরমোন তৈরি হয়, এখানে কোন গ্ল্যান্ড রয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে রেচন তন্ত্র কি, আমাদের বডিতে কি হয়, অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়। এই কেমিক্যাল রিয়াকশনের ফলে কিছু বজ্র পদার্থ তৈরি হচ্ছে। এই বজ্র পদার্থ অতিরিক্ত পানি, লবণ, অ্যাসিড, কিছু অপ্রয়োজনীয় বা ক্ষতিকর উপাদান এবং ওষুধ, মেডিসিনও কিন্তু আমার বডি থেকে বের হয়ে যেতে হচ্ছে। এটা বের হয়ে যাওয়ার জন্য কি লাগবে, এই যে রেচন তন্ত্র লাগবে। রেচন তন্ত্রের মাধ্যমে কি হচ্ছে, এটাকে আমরা ছাঁকতেছি, ছেঁকে আমার বডি থেকে বের করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? তো এই রেচন তন্ত্রে আমার কি কি আছে একবার দেখার চেষ্টা করি। প্রধান অঙ্গ কি, কিডনি। এই যে দেখেন আমার কোথায় আছে, আপনি একটু নিজে হাত দেন পেছনের দিকে, যখন আপনি হাত দিবেন এই যে আপনার হচ্ছে কোমরের উপরের দিকে পেছনের দিকে আমার কি আছে, দুইটা কিডনি আছে। এই ছবিটা খেয়াল করেন, পেছনের দিকে দুইটা কিডনি। এই কিডনি দুইটার প্রতিটার মধ্যে কি থাকে, নেফ্রন থাকে। 10 লক্ষ করে নেফ্রন থাকতেছে প্রতিটা কিডনিতে। এই নেফ্রন হচ্ছে আমার কিডনির একক গঠন বা প্রধান কাজ করে হচ্ছে এই নেফ্রনটা। এর প্রধান কাজ কি, কাজ হচ্ছে রক্তকে ফিল্টার করা, রক্তকে ফিল্টার করতেছে এবং এখান থেকে যে ইউরিন তৈরি হচ্ছে এটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে। অর্থাৎ এইখান থেকে দেখবেন ইউরিনটা গিয়ে আমার কালেক্টিং ডাক
এই নালী থেকে পরে আস্তে আস্তে ব্লাডারে যায়, ওইখান থেকে পরে বের হয়ে যাচ্ছে। তো এই নেফ্রনটা একটু দেখার চেষ্টা করি, নেফ্রনটা দেখতে কেমন। তাহলে আপনারা মনে রাখেন কিডনির যে একক গঠন ওটাকে আমরা বলতেছি নেফ্রন, ঠিক আছে। আবার আমার স্নায়ুতন্ত্রের একক গঠন কোনটা? নিউরন, ঠিক আছে, এটা মনে রাখবেন, নিউরন। আর এদিকে হচ্ছে রেচনতন্ত্রের কোনটা? নেফ্রন। আচ্ছা, এখন আমরা দেখি যে একটা নেফ্রনে আসলে কি কি থাকতেছে, কোথায় কি হচ্ছে। এই যে এই জায়গা, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এখানে যখন আমার রক্তনালীটা আসতেছে, এসে এখানে একটা বড় একটা চাপ পড়ে, একটা প্রেশার ক্রিয়েট হয়। এই প্রেশার ক্রিয়েট হওয়ার ফলে আমি একটু বলি, এটা কিন্তু একটা নেফ্রন। এই যে দুইটা কিডনিতে আমার প্রায় 20 লক্ষ নেফ্রন আছে, 20 লক্ষ নেফ্রনের একটা নেফ্রন মাত্র এটা, এই একটা নেফ্রনের কথাই আমি বলতেছি। তো এইখানে যখন আমার প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, তখন রক্তের উপাদানগুলো বাদে বাকি যে বিষয়গুলো আছে এগুলো এই নালীর মধ্যে দিয়ে এখানে চলে আসে, ঠিক আছে। চলে আসে, কি কি আসতেছে দেখেন তো, এখানে আসতেছে গ্লুকোজ, এখানে আসতেছে সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পানি, ক্লোরাইড, কার্বনেট, ক্যালসিয়াম। এই উপাদানগুলো আমার কোথায় থাকতেছে? এখানে চলে আসতেছে। ভালো মতো বুঝেন, এই উপাদানগুলো কিন্তু আমার এই রক্ত যখন এখানে পরিশুদ্ধ হতে যাচ্ছে, এটা কিন্তু ভিতরে চলে আসতেছে। আসার পরে এটা কিন্তু আবার আমার রক্তনালী, ডান পাশ দিয়ে রক্তনালী, এই চার পাশ দিয়ে রক্তনালী থাকে, ঠিক আছে, কৌশিক জালিকা থাকে, এগুলোতে আবার ফেরত যাচ্ছে। খেয়াল করেন এখানে যে পানিটা আসছে এটার মধ্যে কিন্তু এগুলো আছে, এগুলো থেকে আবার এইগুলো আমার বডিতে ফেরত যাচ্ছে। কারণ আমার বডি থেকে যদি অনবরত গ্লুকোজ বের হয়ে যায়, সোডিয়াম বের হয়ে যায়, প্রোটিন, ভিটামিন, মিনারেল এগুলো যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু আমার টিকে থাকতে পারবো না। তো কি করতে হয়? এগুলো আবার রিঅ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশন হয়ে এগুলো আমার বডিতে আবার ফেরত যায়, রক্তের মাধ্যমে আর ফেরত যাচ্ছে। দেখেন এগুলো ফেরত যাচ্ছে, এগুলো ফেরত যাচ্ছে। শেষমেশ কি থাকতেছে? আমার পানি থাকতেছে, ইউরিক অ্যাসিড থাকতেছে, এবং কিছু পরিমাণে আমার গ্লুকোজও থাকে কিছু পরিমাণে। আবার দেখা যায় ওষুধের যে অবশিষ্ট অংশগুলো থাকে, এইগুলো পরে কি হচ্ছে? আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তো এখানে কয়েকটা ঘটনা ঘটে, এই যে দেখেন, একটা হচ্ছে ফিল্টারিং, রক্ত থেকে পানি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া, অন্যান্য বজ্র পদার্থ আলাদা করা হয়। আলাদা হলো, এখন সবই তো আর বের হয়ে চলে যাবে না। পানিকে আমার বডি থেকে সব বেরিয়ে চলে যায় না, আমার রক্তে পানি থাকতে হবে, পানি না থাকলে তো আমরা ডিহাইড্রেশন হয়ে মারা যাব। তো এগুলো কী হয়? আবার রিঅ্যাবজর্পশন হয়, আবার এই প্রয়োজনীয় উপাদান গ্লুকোজ, সোডিয়াম, পানিগুলো আবার রক্তে ফিরে যায়। এটাকে আমরা কি বলতেছি? রিঅ্যাবজর্পশন। ভালো মতো মনে রাখবেন। সিক্রেশন, অতিরিক্ত বা অবাঞ্ছিত পদার্থ যেমন হাইড্রোজেন আয়ন, অতিরিক্ত পটাশিয়াম রক্ত থেকে নেফ্রনে সরিয়ে ফেলা হয়। এগুলো আবার কি? এই যে পাশ দিয়ে যে রক্তনালী আছে এগুলো থেকে আবার নেফ্রনে এগুলো যাচ্ছে। বুঝতে পারছেন? এগুলো এই তিনটে কাজ হচ্ছে আমার কিডনির যে নেফ্রন আছে সেই নেফ্রন করতেছে। বোঝা গেল? তো আমাদের আর কি জায়গা আছে? যে দুইটা কিডনি থেকে যে ইউরিক অ্যাসিড, পানি, এগুলোর মাধ্যমে এগুলো কি তৈরি হইলো? এগুলো ফিল্টার হয়ে এগুলো বডি থেকে বের হয়ে যাওয়ার জন্য এই ইউরেটার বা মূত্র নালী দিয়ে কোথায় এসে জমা হচ্ছে? ব্লাডারে জমা হচ্ছে, ঠিক আছে। এই ব্লাডারে জমা হয়ে তারপরে হচ্ছে ইউরেথ্রা, মূত্রনালিকা দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, একটা হচ্ছে ইউরেটার বা মূত্রনালী, এরপর হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এরপর হচ্ছে মূত্র নালিকা, যেটার মাধ্যমে বের হয়ে যায় কি বলে, ইউরিনটা বের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার রেচনতন্ত্রে কয়েকটা অঙ্গ, ওকে, বা অঙ্গের কোথায় কোনটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন চলে আসি হচ্ছে কিডনি থেকে 3 ধরনের গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। ওই যে বললাম না, কিডনির উপরে মাথায় একটা টুপির মতো জায়গা আছে, তো এখান থেকে আমার গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। এই ইরাইথ্রোপয়েটিন এটা কি করে? এই যে রক্ত যে লাল দেখি আমরা, তাই না, রক্তের যে লাল কণিকা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করতেছে ইরাইথ্রোপয়েটিন। ওকে, এটা মনে রাখবেন আপনারা। রেনিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনাদের যখন আমি যে অ্যানজিওটেনসিন রিসিপ্টর ব্লকার অথবা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম লিসিনোপ্রিল, ঠিক আছে, ওদিকে হচ্ছে ক্যাপটোপ্রিল, এইগুলো যখন আমরা পড়ব তখন দেখবেন যে আমার রেনিন জিনিসটা চলে আসতেছে। রেনিনটা কী কাজ করে? আমার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতেছে। কিভাবে করতেছে ওই পাথওয়েটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এর পাশে হচ্ছে ক্যালসিট্রায়োল, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি।
ভিটামিন ডি ছাড়া কি ক্যালসিয়াম শোষণ হবে? না, আমার ভিটামিন ডি লাগবে ক্যালসিয়ামকে শোষণ হওয়ার জন্য। এই জন্য দেখবেন যে আমাদের মায়েরা যারা একটু ঘরের মধ্যে সবসময় থাকছে, বোরকা পরে থাকছে, রোদে যাওয়াটা কম হচ্ছে, তাদের দেখবেন যে স্কিনে সূর্যের আলোটা লেগে ওইখানকার কোলেস্ট্রল থেকে যে ক্যালসিয়ামটা ভিটামিন ডিটা তৈরি হবে ওইটা কিন্তু কম হচ্ছে। এই কারণে তাদের দেখবেন হাড়ের ব্যথাটা দেখবেন যে কী হয়, হাড়টা একটু ভঙ্গুর হয় তাদের ক্ষেত্রে, এবং দেখবেন যে বোন মাসটা তাদের একটু কম হয়। এজন্য আমরা বলবো যে মায়েদের ক্যালসিয়ামটা যাতে ঠিকমতো শোষণ হয়, এই জন্য ভিটামিন ডি এর বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টা একটু এলাবোরেট করে এখানে লেখা আছে যে 3টি গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদন করছে। একটা হচ্ছে রেনিন, যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছে, ইরাইথ্রোপয়েটিন যেগুলো বোন ম্যারো থেকে কী হচ্ছে দেখেন আমার রেড ব্লাড সেল প্রোডাকশন করছে, আর হচ্ছে ভিটামিন ডি যেটা আমার হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে হেল্প করছে। ওকে, এরপরে আমরা চলে আসি যে রেচনতন্ত্রের কি কি রোগ হতে পারে। আমরা অনেকেই জানি যে কিডনি ইনজুরি শব্দটা কিন্তু শুনেছি। এই কিডনি ইনজুরি 2 রকমের হয়। একটা হচ্ছে অ্যাকিউট, দেখা যায় হঠাৎ করে আকস্মিকভাবে কিডনি কাজ করা বন্ধ করে দিচ্ছে, সেটা হতে পারে যে হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপের কারণে হতে পারে, ইনফেকশন, সেপসিস, গুরুতর কোনো আঘাত, কিডনিতে বিষাক্ত কোনো পদার্থ বা টক্সিসিটির কারণে এই অ্যাকিউট কিডনি ইনজুরিটা হতে পারে। ওষুধের টক্সিসিটির কারণেও কিন্তু এটা হতে পারে। আচ্ছা, এখন ক্রনিক কোনটা, যেটা দেখা যায় দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা, কিডনির কার্যক্রম আস্তে আস্তে কমে যাচ্ছে, ক্রিয়েটিনিন যে লেভেলটা আছে এটা তো আমরা জানি যে ক্রিয়েটিনিন লেভেল দিয়ে বোঝা যায় যে কিডনির কী অবস্থা। তো এটা একটা প্রবলেম হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ। এরপরে দেখি হচ্ছে কিডনিতে পাথর হয়, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা জানি কিডনিতে পাথরের বিষয়টা, যে এক্ষেত্রে কী হয়, বিভিন্ন পদার্থ জমাট বাঁধার ফলে এমনটা তৈরি হচ্ছে এবং মূত্রনালীতে আটকে গিয়ে তীব্র ব্যথা তৈরি করে। আচ্ছা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের পরের যে তন্ত্রটা, যার নাম হচ্ছে স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তো এইটা নিয়ে খুব বেশি কথা বলার নাই, আমরা যেহেতু ওষুধের সাথে রিলেশন যতগুলো আমরা এই মেডিসিন কনসেপ্ট কোর্সে পড়বো কম পাবো, এই জন্য এটা নিয়ে আমরা একটু সংক্ষেপে কথাবার্তা বলার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে আমাদের মানব কঙ্কালতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল। আচ্ছা, এখান থেকে আবার আসি। এখন আমরা কথা বলবো কঙ্কালতন্ত্র নিয়ে বা স্কেলেটাল সিস্টেম নিয়ে। কঙ্কালতন্ত্র কি আমরা তো বুঝি যে আমাদের হাড়, অস্থিসন্ধি, তরুণাস্থি এইগুলোর সমন্বয়ে আমার এই কঙ্কালতন্ত্র গঠিত। এটা কি করতেছে, আমাদের দেহকে একটা সুরক্ষা দিচ্ছে বাইরে থেকে, যাতে কোনো আঘাতের মাধ্যমে আমার ভিতরের ইন্টারনাল অর্গানগুলো কোনো ড্যামেজ না হয়, আমাদের চলাচল, রক্তকণিকা উৎপাদন, এই বিভিন্ন কাজে আমাদের হেল্প করছে। তো আমরা যদি একটু দেখি যে এই কঙ্কালতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় মানে কি, এটা হচ্ছে আপনার এই যে মাথার খুলি থেকে শুরু করে ভিতরের দিকে যে পার্টগুলো, এখান থেকে দেখেন মাথার খুলি থেকে এই পর্যন্ত যেটা, এটাকে বলছি আমরা অক্ষীয়। আর আশেপাশে যেগুলো আছে এগুলোকে বলি আমরা উপাঙ্গীয়, বা এখানে দেখেন এক্সিলারি বা উপাঙ্গীয় কঙ্কাল। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম হচ্ছে এক্সিয়াল স্কেলেটন বা অক্ষীয় কঙ্কাল। টোটাল কয়টা আছে? 80টি হাড় আছে। মাথার খুলিতে 22টি, মেরুদণ্ডে 26টি, পাঁজরের খাঁচে 25টি, হায়োড এবং শ্রবণ হাড় হচ্ছে 7টি। তো এই যে হাড়গুলো আছে প্রতিটার আলাদা আলাদা কাজ, এগুলো আপনি একবার বই থেকে পড়ে দেখবেন, আশা করি সহজেই রিডিং পড়লেই বুঝতে পারবেন। আর উপাঙ্গীয় যে কঙ্কালগুলো আছে, হাত, আমাদের পা এবং এই যে কাঁধ, তো এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। টোটাল 126টি হাড় এখানে রয়েছে। তো এইটা গেল হচ্ছে আমার 2 ধরনের কঙ্কাল। এখন আসলে কঙ্কালতন্ত্রের রোগ নিয়ে একটু কথাবার্তা বলি। 3টা ব্যাপার আপনারা ক্লিয়ার হন। একটা হচ্ছে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস। এই 3টা বিষয়টা একটু ভালো মতো বুঝেন, অনেকে একটু গুলাই ফেলেন জিনিসটা। অস্টিও আর্থ্রাইটিস, আমরা আগে অস্টিওপোরোসিস নিয়েই বলি। আচ্ছা, এখানে এই শব্দটাকে আমি একটু ব্রেকডাউন করে বলি। পোরোসিস মানে কি, এটা হচ্ছে পোর মানে হচ্ছে কি, পোর মানে কি আমরা জানি ছিদ্র। ঠিক আছে,
পোর মানে ছিদ্র। তো অস্টিওপোরোসিস অর্থাৎ আমাদের হাড়ে যে এই যে পোর তৈরি হচ্ছে বা ছিদ্র তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি অস্টিওপোরোসিস। এই দেখেন, এই সুস্থ হাড় দেখেন, ভিতরে যেটা এটাকে আমরা বলি বোন মাস। তো এই বোন মাসটা দেখেন এটা ঠিকঠাক মতো আছে, কিন্তু এখানে দেখেন গর্ত 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 হয়ে গেছে, পোর তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে। তো এই যে পোর তৈরি হলো, এটাকে আমরা বলতেছি অস্টিওপোরোসিস। এখন এইটাকে ভাঙতে যে আপনার হচ্ছে পরিশ্রম লাগবে বা যে এনার্জিটা লাগবে, এটা কিন্তু ভাঙতে তেমনটা লাগবে না, এটা কিন্তু দ্রুত ভেঙে যাবে। এই যে অস্টিওপোরোসিসের সমস্যা হচ্ছে কি, দেখা যায় যে হাড়টা কি হয়ে যাচ্ছে, দ্রুত ভেঙে যায়। মহিলাদের দেখবেন যে এস্ট্রোজেন হরমোনটা যত কমে যাচ্ছে, কমে যাওয়ার আস্তে আস্তে কী হচ্ছে, তার হাড়টা কী হচ্ছে, আরও ভঙ্গুর হচ্ছে। দেখা যায় একটুতেই পড়ে গিয়ে তার হাড় ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। একটা কারণ হচ্ছে এস্ট্রোজেন হরমোনের কারণে মহিলাদের বেশি হচ্ছে। আবার বললাম যে ভিটামিন ডির একটা ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় মহিলারা কিন্তু বাইরের দিকে অনেকে কম যাচ্ছে, পর্দা করছে, তাদের গায়ে কিন্তু সূর্যের যে সান লাইট এক্সপোজার ওটা কম হচ্ছে, এবং ওইখান থেকে কি হচ্ছে না, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডিটা কম হচ্ছে, তৈরি হচ্ছে। ভিটামিন ডি কম তৈরি হলে কি হবে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে। ওকে, তো এটা কিছু কারণ এখানে বলা হয়েছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষ হোক মহিলা হোক সবারই কিন্তু হাড়ের যে ঘনত্ব বা এই বোন মাসটা কিন্তু আস্তে 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 কমতে থাকতেছে, বোন ডেন্সিটিটা কমতেছে বোন ডেন্সিটি। তো বোন ডেন্সিটি কমলে তখন এই হাড়টা ভঙ্গুর হয়ে যায়, হাড়ে পোর সৃষ্টি হয়। আচ্ছা, ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাব, স্টেরয়েড হরমোনের দীর্ঘমেয়াদী ব্যবহার। একটা স্টেরয়েড হরমোন, আর একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এইগুলোর দীর্ঘমেয়াদী ব্যবহার। এরপর হচ্ছে স্টেরয়েড ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে কিন্তু এই অস্টিওপোরোসিসটা হয়ে থাকে। আচ্ছা, মেনোপজ পরবর্তী নারীদের যে এস্ট্রোজেন ঘাটতি, ঠিক আছে। মেনোপজ মানে কি, যখন মহিলাদের মেনস্ট্রুয়াল যে পিরিয়ডটা, ওইটা সাইকেলটা ওইটা বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে মাসিক হচ্ছে না, এরপরে কি এস্ট্রোজেনটাও আস্তে আস্তে কী হয়ে যায়, কমে যায়, তখন দেখা যায় এই সমস্যাটা হয়ে থাকে। এটা গেল অস্টিওপোরোসিস। এরপর আসি আর্থ্রাইটিস। একটা আছে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। দুইটাই হচ্ছে প্রদাহ সৃষ্টি হচ্ছে। একটা কি দেখেন, অস্টিও আর্থ্রাইটিসে বয়সজনিত কারণে কার্টিলেজ ক্ষয় হচ্ছে। এই যে আমরা কি জানি, আমাদের হাড়ের যে জোড়া বা জয়েন্টে কি থাকে, কার্টিলেজ থাকে, ঠিক আছে। এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এখানে দেখা যায় আপনার যখন আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বসতেছেন, তখন কি হচ্ছে, আপনার ওই জায়গাটা, এখানে যে নার্ভ এন্ডিংগুলো আছে এইগুলোতে গিয়ে তখন আপনার লাগার কারণে তখন ব্যথা হচ্ছে, ঠিক আছে। অস্টিও আর্থ্রাইটিসে ব্যথা হয়। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসে এখানে কি হচ্ছে, অটো ইমিউন ডিসঅর্ডার, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এখানে অনেক ইনফ্লামেটরি কোষগুলো এসে ইনফ্লামেশনটা ঘটাচ্ছে। দেখবেন যে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের সকালবেলা দেখবেন হাতের নখগুলো নাড়াইতে কষ্ট হচ্ছে, হাতটা মুঠ করতে কষ্ট হচ্ছে। এই যে জায়গাগুলোতে, বিভিন্ন জয়েন্টগুলোতে দেখা যায় ইনফ্লামেশন হচ্ছে, হওয়ার কারণে সেখানে ব্যথা হচ্ছে। আচ্ছা, আরেকটা রোগ কি, গাউট কি, রক্তে ইউরিক অ্যাসিড জমে জোড়ায় ব্যথা হয়। এই যে গরুর মাংসে আমরা কিন্তু যে যখন কোরবানি আসলো, অনেক ডক্টরে কিন্তু কিছু ভিডিও বানিয়েছে যাদের হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে বা গাউট আছে, গাউটজনিত কারণে যাদের হাড়ে দেখা যায় ব্যথা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা হচ্ছে গরুর মাংস কম খাবেন, কারণ বেশি গরুর মাংস খেলে কি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয় বেশি, ঠিক আছে। তো রক্তে ইউরিক অ্যাসিড জমে জোড়ায় কি হতে পারে, ব্যথা হতে পারে। ওকে, তো এই ব্যাপারটা আপনারা মনে রাখবেন। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী আরেকটা রোগ, যেমন রিকেটস রোগ বা অস্টিওম্যালেশিয়া। দেখেন, যে বড়দের কিন্তু কি হতে পারে, এই রিকেটস হতে পারে, তবে সব থেকে বেশি হয় কাদের, বাচ্চাদের যে রোগটা হয় এটাকে আমরা বলছি রিকেটস, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। তো এখানে ঘটনা কি ঘটে, ভিটামিন ডি, ক্যালসিয়াম বা ফসফরাসের অভাবে এমনটা হয় এবং হাড়টা কি বাঁকা হয়ে যায়। খেয়াল করেছেন, হাড়টা বেঁকে গেছে। আচ্ছা, আর গাউট কি, ওই যে বললাম যে ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে তখন দেখা যায় যে আমাদের যে হাড়ের জয়েন্ট আছে ওই জয়েন্টে গিয়ে প্রদাহ সৃষ্টি হচ্ছে, ব্যথা হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদের বই আছে, একবার রিডিং পড়বেন। এখন আমি চলে আসি আমাদের পরের যে তন্ত্রটা, পেশিতন্ত্র বা মাস্কুলার সিস্টেম। আচ্ছা,
মাস্কুলার সিস্টেমের ছবিটা একবার দেখেন, আমাদের কত সুগঠিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের পেশি, এখানে দেখেন আমাদের বিভিন্ন রক্তনালী, কৌশিক জালিকা, বিভিন্ন নার্ভ এন্ডিংগুলো আছে। তো অনেক ভাবে এত মানে কি বলবো, এই যে আর্কিটেকচারটা, এই আর্কিটেকচার আসলে পৃথিবীর কারো বানানো সম্ভব না, যেমনটা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বানিয়েছে। আচ্ছা, এই যে পেশিতন্ত্র, এই পেশিতন্ত্র আমরা কিন্তু জানি যে পেশি 3 রকমের হয়, মোটামুটি সবাই জানি। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটা আমার ইচ্ছাধীনভাবে আমি নাড়াচাড়া করতে পারতেছি, ঠিক আছে, যেমন আমার হাঁটা, দৌড়ানো, হাত তোলা, বসা, বাইসেপস, ট্রাইসেপস, এগুলোকে আমরা বলতেছি ঐচ্ছিক পেশি। আচ্ছা, অনৈচ্ছিক কোনটা, যেটা আপনি চাইলে নাড়াতে পারছেন না, যেমন স্মুথ মাসেল যাকে আমরা বলি, অনৈচ্ছিক বা স্মুথ মাসেল, যেমন অন্ত্রের দেয়াল, রক্তনালী, মূত্রথলি, ফুসফুসে যে ব্রঙ্কাস, এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে চাইলে নাড়াতে পারছেন না। 3 নম্বর যেটা হচ্ছে কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক মাসেল, এইখানে যে পেশিটা থাকতেছে এটা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতেছে, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করতেছে। তো এই 3 ধরনের পেশি আমরা নর্মালি দেখে থাকি। এখন আসি হচ্ছে এই 3 ধরনের পেশি নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে এখানে, এটা আপনাদের বইয়ে দেওয়া আছে। এটা একই জিনিসই আমি আরেকবার একটু বড় করে দিয়েছি আর কি, জাস্ট স্লাইডে, দরকার নেই ওইটা। এখন আসি যে পেশি সম্পর্কিত কিছু রোগ, যেমন একটা রোগ আছে এখানে কি লেখেন, মায়োস্থেনিয়া গ্রাভিস। মায়োস্থেনিয়া গ্রাভিসে কি হয়, পেশির দুর্বলতা দেখা যায়। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডারগুলো তো আপনি বুঝেন, আমি একটু বলি, সামনে আমরা পড়বো অটো ইমিউন ডিসঅর্ডার নিয়ে। যখন আপনার ইমিউন সিস্টেম আপনার বডির নিজের কোষকে শত্রু মনে করে, নিজের কোষকে বা নিজের কোনো কোষকে কি মনে করতেছে, একটা ফরেন বডিস মনে করতেছে, শত্রু মনে করতেছে, মনে করে এটাকে নষ্ট করতে থাকে, এইটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। যেমন আমাদের ডায়াবেটিস একটা অটো ইমিউন ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস। এখানে কি হয়, আমার ইনসুলিন যে কোষ, যে কোষ থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, ওইটাকে কি মনে করতেছে, আমার বডিটা বাইরের একটা জিনিস মনে করতেছে, বা এটাকে কি মনে করতেছে, এটা আমার জন্য ক্ষতিকর মনে করতেছে, মনে করে ওই কোষকে নষ্ট করে দিচ্ছে। এটা একটা বিষয়। অনেকের দেখবেন সোরিওসিস হয়, এটা একটা অটো ইমিউন ডিজিজ। এরকম অনেকগুলো অটো ইমিউন ডিজিজ আছে। আচ্ছা, যেমন মায়োস্থেনিয়া গ্রাভিস, এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটা নিয়ে খুব বিস্তারিত কথা না বলি। মাসকুলার ডিস্ট্রফি, এটা একটা জেনেটিক রোগ, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রফিন নামক একটা প্রোটিনের অভাবে এমনটা হয়ে থাকে। পেশির টান বা মোচড়, এটা হয় আমরা জানি পেশি সম্পর্কিত সমস্যার মধ্যে। টিটেনাস, এটা পেশি সংকোচনজনিত একটা রোগ। টিটেনাস এটা কি একটা ভাইরাসের কারণে এমনটা কিন্তু হয়। আচ্ছা, র্যাবডোমায়োলাইসিস, ঠিক আছে, র্যাবডোমায়োলাইসিস, পেশির দ্রুত ক্ষয়, র্যাবডোমায়োলাইসিস, এই সমস্যাটা দেখা যায় স্ট্যাটিন টাইপের যে ওষুধগুলো আছে, অ্যাটোরভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, এই টাইপের ওষুধগুলো দেখা যায় যে এটার টক্সিক ইফেক্টের কারণে অথবা অনেক সময় অ্যাডভার্স ইফেক্টের কারণে এই জিনিসটা দেখা যায়, র্যাবডোমায়োলাইসিস। এটা অনেকটা বলা যায় যে আপনি যখন অ্যামলোডিপিনের সাথে, অ্যামলোডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে স্ট্যাটিন টাইপের যে ওষুধ যখন ব্যবহার করেন, তখন দেখা যায় এই পেশির ক্ষয়, এই সমস্যাটা দেখা দেয়। এছাড়াও দেখা যায় এটা অ্যাডভার্স রিয়াকশন হিসেবে এই সমস্যাটা হতে পারে। ওকে, এরপরে দেখেছি পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজে কি হয়, ডোপামিন হরমোনের পরিমাণটা কমে যায়, ডোপামিন হরমোনের অভাব দেখা যায়, যার ফলে দেখা যায় রোগীর হাত পা কাঁপছে, ঠিক আছে, হাত পা কাঁপছে, সে ঠিকঠাক মতো কিছু ধরতে পারছে না, তার ধীর গতি, সে আস্তে আস্তে হাঁটছে, বা পেশিটা তার শক্ত হয়ে আসছে। এই প্রবলেমটাকে আমরা বলতেছি পার্কিনসন্স ডিজিজ। ওকে, তো এরপরে আমরা চলে আসি আমাদের পরের যে তন্ত্র, রোগ প্রতিরোধ তন্ত্র। রোগ প্রতিরোধ তন্ত্র বা ইমিউন সিস্টেম, এই জিনিসটাকে কিন্তু আপনারা বুঝতে পারেন এমনভাবে যে আমার বডিকে বাইরের বস্তু থেকে রক্ষা করার জন্য, যাতে আমার বডিতে কোনো আক্রমণ না হয়, এর জন্য যে সিস্টেমটা কাজ করছে তাকে বলছে আমরা ইমিউন সিস্টেম। একটা দেশেও কিন্তু এরকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, ঠিক আছে, ঠিক তেমনি আমাদের দেহ এরকম অনেক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সব থেকে বড় প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা জানেন? সেটা হচ্ছে আমাদের স্কিন। আমাদের স্কিন অনেক বড় একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের স্কিন কি করতেছে, বাইরে থেকে রোগ জীবাণু সবগুলোকে প্রোটেক্ট করতেছে, ভিতরে যাতে গিয়ে কোনো ঝামেলা না করে।
কিন্তু দেখবেন যাদের একটু কোথাও কাটা ছেঁড়াটা বেশি হচ্ছে বা কোথাও কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, তাদের দেখবেন ইনফেকশনের ঝুঁকিটা বেশি। কারণ কি, তার বডির মধ্যে যে রোগ জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো যাওয়ার সুযোগটা বেশি পাচ্ছে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা রোগ প্রতিরোধ তন্ত্র নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমে চলে আসেন, আমরা এই যে কিছু কোষ নিয়ে কথা বলবো যেগুলো এই রোগ প্রতিরোধ তন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এই ছবিটা দেখলেই বুঝবেন কয়েকটা জিনিস আছে। দেখেন, এই যে লিম্ফ নোড আছে, থাইমাস, টনসিল, বোন ম্যারো, স্কিন, হোয়াইট ব্লাড সেল, এসব কিছু এখানে আমি সুন্দর করে বাংলাতে দিয়ে দিয়েছি। মানে বাংলার সাথে ইংলিশটা দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন, এবং অনেক বড় করে না কিন্তু দেখেন, ছোট ছোট করে আমি একটু করে বুঝাই দিই আপনাদের। এই যে হোয়াইট ব্লাড সেল WBC, এগুলো কী করতেছে? হার্মফুল প্যাথোজেনকে ডিস্ট্রয় করতেছে। হার্মফুল প্যাথোজেন কি? যে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতেছে ওগুলোকে আমরা বলতেছি প্যাথোজেন। তো এরা যাতে কোনো সমস্যা করতে না পারে, শ্বেতরক্তকণিকা কী করে? ওইগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের বডিতে যখন কোনো প্যাথোজেন বা কোনো অ্যান্টিজেন প্রবেশ করতেছে, ওইটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই অ্যান্টিবডি, ওইটাকে নষ্ট করে দেওয়ার জন্য হেল্প করতেছে আমাদের অন্যান্য কোষগুলোকে। ঠিক আছে? সাইটোকাইন, এটা একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। সাইটোকাইন কমপ্লিমেন্ট সিস্টেম আছে আমাদের বডিতে লিম্ফ নোড আছে। দেখবেন যে আপনার গলার কাছে কিছু লিম্ফ নোড আছে। এই লিম্ফ নোডগুলো কি করতেছে? আমাদের এই যে জার্ম বা জীবাণুকে ট্র্যাপিং করতেছে, জীবাণুকে আটকে দিচ্ছে, পরে এগুলোকে নষ্ট করার ব্যবস্থা নিচ্ছে। প্লিহা বা স্প্লিন, এটাতে কি হয়? আমাদের WBC স্টোর হচ্ছে এখানে, আমাদের রক্তকে ফিল্টার করতেছে, এখানে কিন্তু এটাতে হেল্প করতেছে। এখানে যদি কোনো প্যাথোজেন থাকে, সেই স্প্লিন এটাকে নষ্ট করে দিচ্ছে। স্প্লিন কোথায়? দেখেন, এই যে দেখছেন এখানে স্প্লিন আছে, স্প্লিন। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে টনসিলের কথা তো আপনারা অনেকেই জানেন যে এই টনসিলও কী করে? আমার ইমিউন সিস্টেমে হেল্প করতেছে। রেসপিরেটরি এবং জিআইটি এই জায়গাতে যে জীবাণুগুলো ঢোকার চেষ্টা করে ওগুলোকে ট্র্যাপ করে, ওগুলোকে ধরার চেষ্টা করে। থাইমাস এটা ম্যাচিউর টি সেলস এসেনশিয়াল ফর ইমিউন ফাংশন। আচ্ছা, এরপর আসি হাড়ের মজ্জা বা বোন ম্যারো কী করে? আমার WBC, রেড ব্লাড সেল, প্লেটিলেট এগুলো তৈরি করতেছে। এগুলো তো প্রতিরক্ষায় ব্যবস্থা নেয়, তাই না? স্কিন বললাম তো সব থেকে বড় ব্যারিয়ার এবং ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে আমার স্কিন। মিউকোসা কি করে? অনেক প্যাথোজেনকে ট্র্যাপ করে। কোথায় কোথায় মিউকোসা থাকতেছে? দেখেন, এই যে আমার নাকের, দেখবেন যে এখানে কি আছে? আমার এখানে কয়েকটা প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের নাকের এখানে আছে। তারপরে আমাদের দেখবেন যে পাকস্থলিতে আমার কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওইখানেও কিন্তু আমার অনেক জীবাণুটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার বডিতে যতগুলো জায়গা আছে এখানে দেখেন, এগুলা কী করতেছে? আমার প্রতিরক্ষার্থে ব্যবস্থা নিচ্ছে। এখন আসি হচ্ছে এই জায়গাতে কিছু রোগ হতে পারে বা এই ইমিউন সিস্টেমটা কিছু ওষুধ দ্বারা অ্যাফেক্টেড হতে পারে। কি কি ওষুধ দ্বারা আমার ইমিউন সিস্টেম দুর্বল হয়? একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড দ্বারা ইমিউন সিস্টেমটা দুর্বল হয়। ইমিউনোসাপ্রেসেন্ট, যে ওষুধগুলো ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়, ইমিউন সিস্টেমকে কিছুটা সময় দমিয়ে রেখে দিয়ে কাজ করে, তাদেরকে বলা হয় ইমিউনোসাপ্রেসেন্ট। এগুলো কখন লাগে জানেন? যখন কোনো রোগীর অর্গান ট্রান্সপ্লান্ট হয় তখন এই ইমিউনোসাপ্রেসেন্টগুলো লাগে। এছাড়াও দেখা যায় যে আপনার কিছু কিছু ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজের সময়ও ব্যবহৃত হয়। কেমোথেরাপি অ্যান্ড আদার ফর্মস অফ ক্যান্সার ট্রিটমেন্টে এগুলোর কারণে আমাদের ইমিউন সিস্টেমটা কিছুটা অ্যাফেক্ট করে, ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। ওকে, এখন আমরা দেখি যে ইমিউন সিস্টেমে আসলে এটা খুব একটা জানার দরকার নেই, আমি খুব সংক্ষেপে যাই। আমাদের ইমিউন সিস্টেম দুই রকম হয়। একটা ইনেট ইমিউনিটি মানে কি? যেটা আমরা হচ্ছে জন্মগতভাবেই পাচ্ছি, ঠিক আছে? এটাকে বলো ইনেট ইমিউনিটি, যে আমাদের ত্বক, আমাদের পিত্তরস, পাকস্থলীর অ্যাসিড, যেটা বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বললাম, মিউকাস সিলিয়া, শ্বাসনালীতে যে মিউকাস সিলিয়া রয়েছে, ফ্যাগোসাইটিক কোষ, এগুলো আমরা জন্ম থেকেই পাচ্ছি, এই জন্য একে বলা হয় ইনেট ইমিউনিটি। আচ্ছা, অ্যাকিউয়ার্ড কোনটা? অ্যাকিউয়ার্ড মানে যেটা আমরা অর্জন করি, যেমন ভ্যাকসিন নিচ্ছি আমরা, এটা একটা অ্যাকিউয়ার্ড ইমিউনিটি। আমাদের ধরেন কারো চিকেন পক্স হয়েছে, চিকেন পক্স হলে তার বডিতে কিন্তু ইমিউনিটিটা তৈরি হচ্ছে, এটা একটা কী বলে অ্যাকিউয়ার্ড ইমিউনিটি। আবার মায়ের দুধের মাধ্যমে বাচ্চা শরীরে অ্যান্টিবডি যাচ্ছে, এটা একটা অ্যাকিউয়ার্ড ইমিউনিটি, অর্থাৎ যে ইমিউনিটিটা আমরা অর্জন করছি, এটা আমাদের শুরুতেই থাকছে না।
ওকে, এখন আমরা চলে আসি যে ইমিউন সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত রোগ, যেমন অটো ইমিউন ডিজিজ। প্রথমে আমি এটা রেখেছি, এই যে কিছুক্ষণ আগে বললাম না, যেখানে আমার ইমিউন সিস্টেম নিজের কোষ টিস্যুকে ক্ষতিকর মনে করতেছে, এটিকে আমরা বলতেছি অটো ইমিউন ডিজিজ। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বললাম যে আমার হাড়ের জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন উৎপাদনকারী কোষকে সে নষ্ট করে দিচ্ছে। সোরিওসিস, লুপাস, গ্রেভস ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, তো এইগুলোকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজের নামগুলো মনে রাখতে পারেন। এগুলোর যখন ট্রিটমেন্টগুলো হয় তখন দেখবেন যে এই ইমিউন সিস্টেমের উপরে কাজ করে এমন ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট হয়। আবার দেখবেন যে টাইপ 1 ডায়াবেটিসে তো ইমিউন সিস্টেমের উপর দিয়ে কোনো কিছু করা সম্ভব না, এখানে কি করতে হবে, টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে প্রথম ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আমরা চলে আসি আরেকটা রোগ, ইমিউনো ডেফিসিয়েন্সি। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে কি, আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। কোন রোগের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়? এইচআইভির কারণে, এইচআইভি বা এইডসের কারণে কিন্তু ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। অ্যালার্জিক অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি ডিজিজ, এই যে অ্যালার্জি হয়, কারো দেখা যায় গরুর মাংস খেলে অ্যালার্জি, কারো অ্যালার্জি না, কারো বেগুন খেলে অ্যালার্জি, ইলিশ মাছ খেলে অ্যালার্জি, কিন্তু কারো সেটাতে অ্যালার্জি নাই। কারো আবার ধুলাবালিতে অ্যালার্জি, কারো ধুলাবালিতে অ্যালার্জি নাই। এই পার্থক্যটার আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এই আমার বডিতে আমার যে ইমিউন সিস্টেম আছে সে কিভাবে বাইরের একটা জিনিসের উপর রিয়্যাক্ট করতেছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারো ধুলোবালি যখন তার বডিতে যাচ্ছে, যাওয়ার পরে কি করতেছে, ওইখানে এই যে ঠিক আমাদের ইমিউন কোষগুলো চলে আসে। ঠিক আছে, ইমিউন কোষগুলো আসে, অ্যান্টিজেন, তো কি ওই ধুলাবালি, ওইটার বিরুদ্ধে কি অ্যান্টিবডি আইজিই তৈরি হচ্ছে, ওই অ্যান্টিবডি গিয়ে তারপর হচ্ছে আপনার মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ করতেছে, ওই হিস্টামিন গিয়ে অ্যালার্জিক রিয়াকশন ঘটাচ্ছে। তো এক একজনের সাথে কিন্তু এক এক রকম হতে পারে। তো এই জন্য এটা কিন্তু আমার ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। ওকে, তো অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, অ্যানাফাইলেক্সিস। এরপরে আমরা দেখি হচ্ছে এই রোগ প্রতিরোধ সিস্টেমকে আমি কিভাবে শক্তিশালী করতে পারি। শক্তিশালী করার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা। আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, প্রোটিন, এই সমৃদ্ধ খাবার খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউন সিস্টেম বাড়ায় এমন ধরনের খাবার খেতে হবে। ঠিক আছে, ভিটামিন সি, ডি, জিঙ্ক এগুলো তো জানি না আপনারা। এবার হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম আপনাকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করবে। পর্যাপ্ত ঘুম এটাতে হেল্প করবে। স্ট্রেস কমাইতে হবে আপনাকে। যদি কোনো ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার দরকার হয় ভ্যাকসিন নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই বিষয়গুলো মেনে চললে দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ছে। ওকে, এটা একটু খেয়াল করবেন। ঘুমটা কিন্তু অনেকটা জরুরি। ঠিক আছে, আমাদের বডির যে সবগুলো সিস্টেমকে ঠিকঠাক মতো কাজ করার জন্য ঘুম জরুরি। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রজনন তন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, প্রজনন তন্ত্র নিয়ে মোটামুটি আমাদের অনেকের ধারণা আছে, তবু আমি এর একটু অন্য দিকগুলো নিয়ে কথা বলি। যে প্রজননতন্ত্র রিলেটেড যে হরমোন আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি, যে টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষের বৈশিষ্ট্যগুলো এবং শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করছে। এস্ট্রোজেন মহিলাদের ক্ষেত্রে, প্রোজেস্টেরন মহিলাদের ক্ষেত্রে, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলো কি করতেছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরিতে হেল্প করতেছে, পুরুষের শুক্রাণু উৎপাদনে হেল্প করছে। এখানে আরও কিছু আছে যেগুলো পুরুষের শুক্রাণু উৎপাদনে হেল্প করে। আচ্ছা, আর হচ্ছে এইচসিজি, গর্ভাবস্থার সময় এই যে এইচসিজি, এইটা রক্তে দেখে কিন্তু নির্ধারণ করা হয় যে আসলে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। ওকে, এখন এই যে একটা ব্যাপার আপনাদেরকে বলি, আমাদের যে হরমোনগুলো আছে এগুলো কিন্তু আমাদের পুরুষের দেহ আছে, নারীদের দেহ আছে, কিন্তু টেস্টোস্টেরন যেমন পুরুষের দেহে বেশি, যে কারণে তার পুরুষালী বৈশিষ্ট্যগুলো দেখা যায়। আবার এস্ট্রোজেন প্রজেস্টেরন নারীদের দেহে বেশি, এই জন্য তার নারী সুলভ বৈশিষ্ট্য দেখা দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন আমরা চলে আসি যে পুরুষদের মধ্যে সাধারণ কি কি রোগ হয়। একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এটা আসলে কেন হয়, কিভাবে হয়, এই রিলেটেড কয়েকটা ভিডিও আছে, আপনাদের বইতে দেখবেন কিউআর কোড দেওয়া আছে। ওই কিউআর কোডটা স্ক্যান করে কাইন্ডলি দেখে নেবেন যে ইরেকটাইল ডিসফাংশনের যে মেকানিজমটা আসলে কি, কেন হয়, কিভাবে হয়, ওষুধটা কিভাবে কাজ করে। আচ্ছা, প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্রন্থিতে কি হয়, সংক্রমণ বা ইনফ্লামেশন হচ্ছে।
গনোরিয়া হতে পারে, এটা পুরুষদের ক্ষেত্রে হয়। এরপর হচ্ছে ক্লামাইডিয়া, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। তো এই রোগগুলো পুরুষদের মধ্যে সাধারণত দেখা দেয়। আচ্ছা, এরপরে মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে পিসিওএস নিয়ে আমি কথা বলেছি, এটা নিয়ে আর না বলি। এন্ড্রোমেট্রোসিস হয়। এন্ড্রোমেট্রোসিস কি? দেখা যায় মাসিকের সময় তীব্র ব্যথা হচ্ছে, এবং এটা কেন ব্যথা হয়, এই যে ডিম্বাণুটা, এটা দেখা যায় কয়েকটা জায়গা থেকে কিন্তু এখানে তৈরি হতে পারে, যে কারণে, সরি এটা না, এটা হচ্ছে এন্ড্রোমেট্রোসিসটা কি হয়, এটা আমরা কি জানি, মাসিকের সময় কিন্তু যে ব্লিডিংটা হয় ওই সময় কিন্তু ভিতরের কিছু কি বলে, কিছু কোষগুলো এখানে ভেঙে গিয়ে ওইটা ব্লিডিং হয়। তো এন্ডোমেট্রিসিসে কি হয়, ওই জিনিসটা অনেক জায়গা জুড়ে হয়, যে কারণে অনেক বেশি ব্যথা হয়, ব্লিডিংটাও অনেক বেশি হয়। এটা একটা বিষয় মনে রাখবেন। আমাদের এই টপিকের উপর একটা ভিডিও আছে, আপনাদের ওইখানে কিউআর কোড আছে মনে হয় বইতে, ওটা দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন যে মাসিক সম্পর্কিত 6টা রোগ এরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এটা দেখা যায় যে ওখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি যে উভয়ের মধ্যেই দেখা যায় এইচপিভি কিন্তু আপনার ভ্যাকসিন পাওয়া যায় এখন। এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি, মহিলাদের দেখা যায় জরায়ুর মুখে ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই এইচপিভি, এই ভাইরাসের কারণে হয়। তো এইচপিভিটার দেখা যায় যে একটু বয়স হলেই আফটার মেনোপোজ মহিলাদের এটা টেস্ট করা উচিত, ঠিক আছে। এটা দেখা যায় যে উপজেলা বা সরকারি হাসপাতালগুলোতে এটা টেস্ট করা হয়। এরপর হচ্ছে এইচআইভি এবং সিফিলিস, এগুলো উভয়ের মধ্যেই দেখা দেয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আবরণতন্ত্র। আবরণতন্ত্রটা কি, আমরা তো মোটামুটি সবাই জানি যে আমাদের স্কিন, এই স্কিনে কি আছে, স্কিনটা মূলত আমার কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। স্কিনের উপরের যে পার্ট, সব থেকে উপরের যে পার্ট যেটাকে আমরা দেখতে পারি বা দেখি, এটাকে বলা হয় এপিডার্মিস। এটা কি বলে? এপিডার্মিস। এই এপিডার্মিস যেটা হচ্ছে আমার কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি, এবং এটা ত্বককে শক্তিশালী করতেছে, পানিরোধী করতেছে। আচ্ছা, ডার্মিস পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের এখানে কোলাজেন এবং ইলাস্টিন ফাইব্রাস থাকে। আমাদের যখন কেটে যাচ্ছে কোথাও যখন কেটে যায়, বা কোথাও ধরুন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার ওই জায়গাটা ক্ষত হয়েছে, ওই জায়গাটা ঠিকঠাক হওয়ার জন্য কিন্তু এই কোলাজেন, ইলাস্টিন ফাইবার এগুলো কিন্তু অনেক জরুরি। তো ভিটামিন সি দেখবেন কোলাজেন তৈরিতে কিন্তু হেল্প করতেছে। আচ্ছা, হাইপোডার্মিস, এটা ত্বকের গভীরতম স্তর, যেখানে চর্বি এবং সংযুক্ত টিস্যু থাকছে। আচ্ছা, এরপরে আরও কিছু পার্ট রয়েছে আমরা মোটামুটি জানি ব্যাপারে। আমি একটু কথা বলি যে গ্রন্থি নিয়ে। আমাদের ত্বকে 2টা প্রধান গ্রন্থি আছে, একটা হচ্ছে ঘাম গ্রন্থি, একটা হচ্ছে তেল গ্রন্থি বা সেবেশিয়াস গ্ল্যান্ড। ঘাম গ্রন্থি যেখান থেকে আমার 2 ধরনের ঘাম তৈরি, একটা হচ্ছে অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে যে ঘামটা তৈরি হচ্ছে, এটা আমাদের বডির তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে এবং পানির মতো ঘামটা তৈরি হয়। আর এটা হচ্ছে অ্যাক্রাইন গ্ল্যান্ড থেকে যে ঘামটা তৈরি হচ্ছে, এটা দেখবেন দুর্গন্ধ খুব একটা না, মানে গন্ধ নাই এই ঘামে। কিন্তু অ্যাপোক্রাইন থেকে কি হচ্ছে, যেটা তৈরি হচ্ছে, এটা কোথায় তৈরি? আন্ডার আর্মস, গোপনাঙ্গে, এই জায়গা থেকে বেশি ঘামটা তৈরি হয়, এবং এটা ঘামের সাথে ফ্যাট যুক্ত, যে কারণে এইটা দেখবেন গন্ধটা বেশি। আচ্ছা, আবার আন্ডার আর্মসে কী থাকে, আমাদের অনেক ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই গন্ধটা তৈরি হয়। তেল গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড রয়েছে, দেখবেন ত্বকে পাওয়া যায়, ত্বক এবং লোমের জন্য প্রাকৃতিক তেল হিসেবে এটা কাজ করে, ত্বককে ময়শ্চারাইজ করতে এটা হেল্প করে। এখন আমরা আসি যে এইখানে রিলেটেড কিছু রোগ, যেমন একজিমা কোথায় হচ্ছে, আমার ত্বকে চুলকানি, লালচে রং বা ফুসকুড়ি দেখা দিচ্ছে। সোরিয়াসিস, যেটা বললাম একটা অটো ইমিউন ডিজিজ। সোরিয়াসিস হলে কী হচ্ছে, ত্বকে সাদা বা রূপালি স্লেটযুক্ত প্লেগ তৈরি হচ্ছে, যা অতিরিক্ত কোষ উৎপাদনের কারণে এমনটা হয় ত্বকে। আচ্ছা, সোরিয়াসিসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু নিতে হয় ডক্টরের পরামর্শে, এবং অনেক দিন ধরে এই ট্রিটমেন্টটা নিতে হয়, এবং কিছু হাইজিন মেনটেন করতে হয়। আচ্ছা, এরপর আসি অ্যাকনি, এটা কি, আমরা যেটাকে ব্রণ বলি, এটা হচ্ছে লোমকূপে তেল এবং মৃত কোষ জমে ব্রণ বা ফুসকুড়ি তৈরি হচ্ছে। স্কিন ক্যান্সার, রিংওয়ার্ম, হাইপারহাইড্রোসিস, এটা নিয়ে একটু কথা বলি।
আমাদের একটা ভিডিও ছিল ইউটিউবে হাইপার হাইড্রোসিস নিয়ে, যে অতিরিক্ত ঘাম নিয়ে। তো ওই ভিডিও দেওয়ার পর অনেকে এসে কমেন্ট করতো যে আমার অতিরিক্ত ঘাম। হাইপার হাইড্রোসিস হলে প্রবলেমটা কি হয়, দেখা যায় আপনার হাত দিয়ে অনেক ঘাম হচ্ছে, একটু গরম লাগলে আপনার হাতে অনেক ঘাম হচ্ছে। আপনি যখন কলম দিয়ে লিখতে যাবেন দেখবেন যে পুরো হাতে ঘেমে বা একদম বাজে অবস্থা। আমার এক ফ্রেন্ডেরই হাইপার হাইড্রোসিস ছিল, তার পুরো হাত সবসময় ঘেমে থাকতো, ঠিক আছে, মুখটা ঘেমে থাকে, বা দেখা যায় পিঠের দিকে অনেক ঘাম হয়। তো এই হাইপার হাইড্রোসিস এটা আপনি আলাদা করবেন কিভাবে, দেখেন আন্ডার আর্মস, পাটা ঘামবে, পা, হাতের তালু, এই দুই জায়গায় দেখবেন যে ঘামটা বেশি হচ্ছে, এবং এই ঘামটা একটু আপনার স্বাভাবিক লাইফে একটু হ্যাম্পার করবে, আপনার একদম আন্ডারআর্মের ওদিকে ভিজে যাচ্ছে, একটু বাজে অবস্থা। তো এই হাইপার হাইড্রোসিসেরও ট্রিটমেন্ট রয়েছে, এবং এটা হলে এটা কিন্তু একটা রোগ, অতিরিক্ত ঘাম কিন্তু একটা রোগ, অনেকে হয়তো জানে না। আচ্ছা, যাই হোক, এটাকে বলা হয় হাইপার হাইড্রোসিস। আচ্ছা, এরপর হচ্ছে ডার্মাটাইটিস, ত্বকের প্রদাহ, লালচে, চুলকানি, ফুসকারি, এগুলো তো হতে পারে। ওকে, এই গেল হচ্ছে আমার স্কিনে যে রোগগুলো হয়। এখন আমরা চলে আসি হচ্ছে আচ্ছা, এটা আপনাদের না, ওকে, তাহলে আমাদের কয়টা গেল দেখেন তো, আমাদের কততম পর্যন্ত গেল? 11তম। হ্যাঁ, 11তম হচ্ছে আমাদের টোটাল যে সিস্টেম আছে, টোটাল সিস্টেমে আমরা কি দেখেছি, একদম যদি আমরা প্রথম পেজের দিকে যাই, আমাদের যে তন্ত্রগুলো আছে, টোটাল 11টা তন্ত্র আমাদের পড়ার কথা। সেই 11টা তন্ত্র নিয়ে আমরা জানলাম, এবং সেগুলো কমন রোগ সম্পর্কে জানলাম। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে কোন তন্ত্র কি দ্বারা গঠিত, কি অঙ্গ দ্বারা গঠিত, এবং কোনটার আসলে কি কাজ, এইটা আপনারা কাইন্ডলি সবাই লিখবেন, লিখে এটা জমা দিবেন। এবং এখানে বায়োমলিকুল নিয়েও কিছু কথা আছে, তো বায়োমলিকুলটাও আপনারা দেখবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই হচ্ছে আমাদের 11টা তন্ত্র নিয়ে, সেটা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং পড়াটা সবসময় কন্টিনিউ করবেন। দেখেন আমাদের অলরেডি কিন্তু 3টা ক্লাস হয়ে গেল, এই 3টা ক্লাস দেখবেন, হোমওয়ার্ক করবেন, বইটা পড়বেন, সাথে সাথে পড়ে ফেললে দেখবেন আপনার জন্য নেক্সট যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা অনেক বেশি সহজ হবে। আমরা এরপরে যখন ফার্মাকোলজি পড়ব, ফার্মাকোলজি শেষ করে আমরা আপনাদের একটা পরীক্ষা নিব, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা কতটা শিখলেন, কতটা বুঝতে পারলেন। ওকে, তো কথা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।